হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স গাইড বাই অরিজিৎ স্যার। আমাদের কামিং যে নিট 2021 12 সেপ্টেম্বর হতে চলেছে, তাতে আমরা লাস্ট মোমেন্টে কীভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে তার গাইডলাইন হিসাবে আমি অলরেডি দুটো ভিডিও আমরা আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা দেখেছো এবং তোমরা আমাকে বাই ফোনে অনেকেই জানিয়েছো যে তোমরা এতে খুবই উপকৃত হয়েছো। তার জন্য আমি তোমাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা থার্ড ভিডিও যেটা আজকে আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের উপর। এই জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার এর মধ্যে কে রয়েছে? ইলাস্টিসিটি, সারফেস টেনশন, ভিসকোসিটি অ্যান্ড ফ্লুইড মেকানিক্স, হাইড্রোস্ট্যাটিক্স আর গ্র্যাভিটেশন। আমরা সবসময় বলে থাকি এটা হচ্ছে একদম স্কোরিং জোন। স্কোরিং জোন এই সেন্সে মানে এখান থেকে কোনো নাম্বার লস করা যাবে না। কোশ্চেন খুব সহজ আসে, বেসিক বোর্ড লেভেলের কোশ্চেন আসে, একটু তার থেকে হাই হলেও হতে পারে, কিন্তু এটা যে ফিজিক্সে উইক তারও কিন্তু এইখান থেকে নাম্বারটা তুলে আনতে হবে। তাই এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে মোটামুটিভাবে 16 to 20 মার্কস আসবে। এটা কিন্তু আমাদের পুরো নাম্বারটা তুলে আনার চেষ্টা করতে হবে। তো চলো আমরা দেখো কিভাবে আমরা এখানে কি পড়তে হবে সেই নিয়ে তোমাদের সামনে আইডিয়া দিয়েছি। গ্র্যাভিটেশন নিটের এমন একটা পার্ট, এই গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু ভাই তোমার গ্র্যাভিটেশন থেকে কিন্তু সিঙ্গেল একটা কোশ্চেন তো আসবেই, এবং আমার এক্সপেকটেশন দুটো আসলেও অবাক হওয়ার কিছু নেই। তাহলে গ্র্যাভিটেশন চ্যাপ্টার থেকে তুমি মূলত এখানে প্রথম এক্সপেক্ট করতে পারো 2 into 4 8 মার্কস, কিন্তু আসবেই একটা অন্তত কোশ্চেন 4 মার্কসের। তো গ্র্যাভিটেশন সম্বন্ধে পড়ার স্টাইলটা হচ্ছে একদম বেসিক বোর্ড লেভেল পড়বে। বিরাট কিছু কঠিন কোশ্চেন এখান থেকে কোনোভাবেই আসতে পারে না, এবং আমি মনে করি যারা ফিজিক্সে উইক আছো তাদের এই যে জায়গাটা, অর্থাৎ গ্র্যাভিটেশন, ইলাস্টিসিটি, এই যে পোর্শনগুলো, এখান থেকে কিন্তু নাম্বার স্কোর করে আনতেই হবে। তো গ্র্যাভিটেশনে দুটো কোশ্চেন তোমাদের বেলায় এক্সপেক্ট করছি আসবে, এবং 2 into 4 8 মার্কস, সিঙ্গেল একটাও আসতে পারে, মানে আসবেই একটা মোট কথা। তো গ্র্যাভিটেশনে কোন পার্টটার উপর জোর দেবে? প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর চেঞ্জের, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, এই জিটা হাইটের ডিফারেন্ট হাইটের চেঞ্জ ইন হাইট তার জন্য এফেক্টেড হবে। তাহলে চেঞ্জ ইন হাইট যদি হয় সেটা সারফেস থেকে উপরেও হতে পারে। যদি এটা আর্থ সারফেস বলে ইমাজিন করি, তাহলে আর্থ সারফেস বলে যদি ইমাজিন করি, তাহলে সেই আর্থ সারফেস থেকে, কথাটা ভালো করে বুঝবে, যদি এটাকে আর্থ সারফেস হিসেবে আমরা যদি তাকে ইমাজিন করি, তাহলে আর্থ সারফেস থেকে সেইটা চেঞ্জ ইন হাইটটা উপরের দিকে হতে পারে, আবার আর্থ সারফেস থেকে নিচের দিকে হতে পারে। তাতে এইচ হাইট উঠলে জি এর কি চেঞ্জ হবে, নিচে নামলে কি জি এর চেঞ্জ হবে, তার ওরিয়েন্টেড যত রকমের এমসিকিউ আছে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। বারবার অ্যালার্ট করছি, কেন? কারণ এটা তুমি যদি খেয়াল করে দেখো, এটা হচ্ছে ওদের সবচেয়ে ফেভারিট কোশ্চেন এই পার্টটার উপর। আর রোটেশনের জন্য, মানে অর্থাৎ আর্থের নিজের অ্যাক্সিস অ্যাবাউট রোটেশনের জন্য জি এর চেঞ্জ, সেটা খুব একটা আসে না, কিন্তু এইটা কিন্তু তোমাদেরকে কিন্তু খুব ভালো করে এর উপর যত রকমের টাইপ অফ কোশ্চেন্স আছে তোমাকে কিন্তু রেডি রাখতে হবে। তারপরে যেটা তোমাদের বেলায় ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে কেপলারস লর উপর কোশ্চেন, এবং আমার মনে হচ্ছে যে কেপলারস লটা তোমাদের বেলায় কোশ্চেন দিলেও দিতে পারে। এবং কেপলারস লর উপর কোশ্চেন মানে বুঝতেই পারছো, সেখানে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটে ফ্যাক্টর রয়েছে, খুব ডিটেলসে পড়বে। থার্ড ল থেকে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এর উপর ওরিয়েন্টেড কোশ্চেন যেগুলো আছে সেগুলোকে ভালো করে দেখতে হবে। এবং তার সাথে সাথে ফার্স্ট ল ইলিপ্টিক্যাল পাথে মুভমেন্ট, তার উপর যে ধরনের এমসিকিউ আসে সেগুলো। সেকেন্ড লতে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, তার উপর কনসেপ্টের উপর কোশ্চেন, এগুলো কিন্তু ভালো করে দেখবে। তার মানে প্রথমে হচ্ছে আমি যেটা তোমাকে জোর দিলাম, জি এর চেঞ্জ, হাইট উপরে উঠলো নিচে নামলো, তারপরে আমি তোমাকে জোর দেবো কেপলারস ল, তারপরে আমি যেটা তোমাকে জোর দেবো সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটির উপর আইডিয়া নেওয়া। এসকেপ ভেলোসিটিটা তারপরে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এসকেপ ভেলোসিটি, এইটা তোমাদের বেলায় ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান এই সেন্সে মানে কোনো ক্রিটিক্যাল কিছু ওয়ার্ক ডান
আমি কিন্তু বলছি না, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা ওরিয়েন্টেড টাফ লেভেল যেটা জেএমএস অ্যাডভান্সে আসে সেটা তোমাদের ক্ষেত্রে আসবে না। তোমাদের ক্ষেত্রে ওয়ার্ক ডান বলতে যেটা আমি বোঝাতে চাইছি যে সারফেস থেকে আর্থ সারফেস থেকে উপরে উঠলে প্রত্যেকটা হাইটে আর্থ সারফেস থেকে উপরে উঠলে প্রত্যেকটা হাইটে যে চেঞ্জটা পোটেনশিয়াল এনার্জি যেটা আছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, যেটা বেসিক ফর্মেশন হচ্ছে মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই যে ফরমেশনটা মাইনাস জিএমএম বাই আর প্লাস এইচ, এই ওরিয়েন্টেশনের যে ইউজটা, তার উপর কিন্তু পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, এইগুলো কিন্তু অতি অবশ্যই ভালো করে পড়তে হবে। পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ যে জায়গাগুলো আছে সেগুলোকে কিন্তু অতি অবশ্যই ভালো করে পড়তে হবে। তাহলে আমি তোমাকে যেটা বলতে চাইছি যে গ্র্যাভিটেশনটা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, আমি বলে দিচ্ছি এখান থেকে নাম্বার লুজ করা যাবে না। যেহেতু আমরা মেকানিক্স এর উপর ডিসকাস করেছি, সেখানে হয়তো কিছু নাম্বার লুজ গেলেও যেতে পারে, কিন্তু এখান থেকে কিন্তু চেষ্টা করবে তোমরা পুরো নাম্বারটা তুলে আনা। স্ট্র্যাটেজিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যুদ্ধ জয় করতে গেলে যেমন একটা স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট, সেরকম একটা কম্পিটিটিভ এক্সামের ওই যে 3 ঘন্টা, তার মধ্যে ধরে নিলাম 1 ঘন্টা ফিজিক্সের জন্য রয়েছে, এই 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা ফিজিক্সটাকে কিন্তু তোমাকে আউটপুট তুলে আনতে হবে, যাতে তোমরা আলটিমেটলি মেডিকেলটা ক্র্যাক করতে পারো। সুতরাং মেডিকেল এন্ট্রান্সটা ক্র্যাক করতে গেলে তোমাকে কিন্তু স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে প্রথম আমি জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এবং এই পোর্শনটা আমি বলবো যে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাও দুটো জিনিসের উপর। সেটা হচ্ছে বেসিক কোশ্চেন, কোনো হার্ডার লেভেল এমসিকিউ নয়, বোর্ড লেভেল বইয়ের কোশ্চেন, বেসিক জায়গাটা পড়লেই যথেষ্ট। এবং তাতে প্রথম যে চ্যাপ্টারটার উপর জোর দিতে হবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। দুটো কোশ্চেন আসবে, 2 into 4 8 মার্কস, এবং সেখানে আমাদের কি কি পড়তে হবে সেই আইডিয়াটা আমি দিলাম। তারপরে যেটা তোমাদেরকে মারাত্মক রকম ভাবে জোর দিতে হবে সেটা হচ্ছে তোমার কিন্তু ইলাস্টিসিটি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, মানে ইলাস্টিসিটিটা কিন্তু তোমাদের বেলায় ইম্পর্টেন্ট। এবং ইলাস্টিসিটিতে মূলত যেটা আমি বারবার বলছি, এখানেও আমি তোমাকে এক্সপেক্ট করছি একটা কোশ্চেন, 1 into 4 মার্কস, একটা কোশ্চেন আসবে। তো ইলাস্টিসিটিতে আমি তোমাকে যেটা বলবো যে ইলাস্টিসিটিতে কিন্তু তুমি যদি দেখো খুব হার্ডার নয়, বেসিক কোশ্চেন। মানে বেসিক কোশ্চেন বলতে কি রকম, সেটা হচ্ছে একটা পার্ট তোমাদের বেলায় আমি হাইলাইট করেই দিচ্ছি, সেটা হচ্ছে ইয়ংস মডিউলাস, তারপর হচ্ছে বাল্ক মডিউলাস আর মডিউলাস অফ রিজিডিটি। এই যে 3টে ফ্যাক্টর রয়েছে, এই 3টে ফ্যাক্টর যেটা রয়েছে তার উপর ছোট ছোট কোশ্চেন। ধরো ইয়ংস মডুলাস মানে হচ্ছে F/A ডিভাইডেড বাই del L বাই L, এই যে কনসেপ্ট, বেসিক একদম ফর্মুলা, তা এইটার উপর ছোট ছোট যে কোশ্চেন গুলো সেগুলোকে তোমাকে হাইলাইট করে পড়তে হবে। ইয়ংস মডুলাস এর ক্ষেত্রে তোমাকে হাইলাইট করে পড়তে হবে, এবং সেখানে মনে রাখবে যে ইউনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ইউনিটে কিন্তু একটা ভুল স্টুডেন্টদের হয়ে থাকে, তাই জন্য ইউনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ খেয়াল রাখবে ইয়ং মডুলাসের ইউনিটটা কিসে দিয়েছে, ইউনিটটা এসআই তে দিয়েছে না সিজিএস এ দিয়েছে, সেই আইডিয়াটা রাখতে হবে, তার উপর বেস করে কিন্তু তোমাকে প্রবলেমস গুলো করতে হবে। তাহলে ইয়ংস মডুলাসটা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং ইয়ংস মডুলাসটা পড়ার পাশাপাশি তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির উপর কনসেপ্ট কিন্তু তোমাদেরকে রেডি রাখতে হবে, কারণ সেটাও তোমাদের বেলায় ইম্পর্টেন্ট আছে। এবং ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি পরিষ্কার কথা হচ্ছে হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন, এইটা কিন্তু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন। ক্লিয়ার? অনেকে যেটা মুখস্থর মতো ভাবে যে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, সেটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন। এইবার কোশ্চেনে তুমি দেখবে ফোর্সটা দিয়েছি কিনা, যদি না দেওয়া থাকে তাহলে এফটাকে রিপ্লেস করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে, YA del L বাই A del L হোল স্কয়ার বাই ক্যাপিটাল L, এই ফর্মটা ইউজ করবে। এবং এই ফর্মটার ক্ষেত্রে কিন্তু তোমার কোনো রকম ভাবে এফ এর দরকার পড়ছে না, খেয়াল করে দেখেছো। এবার ধরো এখান থেকে তুমি কি পাচ্ছ, del L ইকুয়ালস টু কত, FL ডিভাইডেড বাই AY, তাহলে F স্কয়ার L ডিভাইডেড বাই 2AY, এইটা হচ্ছে আরেকটা ফর্ম যেটা তোমার ইউজ করবে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। কিন্তু মনে রাখতে হবে সেখানে এফটা দেওয়া আছে সেইটাকে ইউজ করে করতে হবে, এখানে এক্সটেনশন দেওয়া আছে সেটা ইউজ করে করতে হবে। তাই ইলাস্টিক
পোটেনশিয়াল এনার্জি যখন তোমাকে ইউজ করতে হবে তুমি দেখে নেবে যে ডেটা হিসাবে ফোর্সটা দিয়েছে না এক্সটেনশন দিয়েছে। দুটো ইন জেনারেল আমি দেখেছি দেয় না, সেটাকে ইউজ করবে। তাই প্রথমে বেসিক ফর্মুলার উপর এমসিকিউ আর এই পার্টটার উপর এমসিকিউ, তার সঙ্গে কনসেপ্ট অফ স্প্রিং একটু দেখে রাখবে। কনসেপ্ট অফ স্প্রিং অর্থাৎ সিরিজ প্যারালালের যে কনসেপ্ট, স্প্রিং এর কনসেপ্ট কিন্তু সব জায়গায় আছে। কিরকম তোমার নিউটন লস অফ মোশন মধ্যে ঢুকতে পারে, ইলাস্টিসিটির মধ্যে ঢুকতে পারে, আবার সিম্পল হারমোনিক মোশনের মধ্যেও ঢুকতে পারে। তো কনসেপ্ট অফ স্প্রিংটা পড়া মানে তোমার কিন্তু সব জায়গায় ইউজ হবে। তাহলে এখানে অন্তত যেটা ফোর্স ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু হচ্ছে কে ইনটু ডেল এল, এই পার্টটার উপর ইউজ করে কিন্তু তোমাকে ইউজটা করতে হবে। এবং সেখান থেকে ওয়ার্ক ডান যেটা দাঁড়াচ্ছে হাফ এফ ইনটু ডেল এল, দ্যাট ইজ ইকুয়ালস টু যেটা দাঁড়াচ্ছে হাফ কে ইনটু কত ডেল এল স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি এবং এইটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হাফ এফ ইনটু ডেল এল। তাহলে এফ ইকুয়ালস টু কে ইনটু ডেল এল, তার মানে হাফ কে ইনটু ডেল এল স্কোয়ার। এটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি এবং এটা আমরা কিন্তু কনসেপ্ট অফ দ্য স্প্রিং, স্প্রিং এর কনসেপ্ট থেকে আমরা এটা পেতে পারি। তার মানে প্রথমে তুমি কি দেখলে? প্রথমে যেটা দেখলে গ্র্যাভিটেশনের উপর কনসেপ্ট, সেকেন্ড তুমি যেটা দেখলে সেটা হচ্ছে ইলাস্টিসিটির উপর কনসেপ্ট, থার্ড যেটা দেখবে সেটা হচ্ছে তোমার সারফেস টেনশন। এই সারফেস টেনশনের উপর কিন্তু তোমাদের বেলায় আমি বেশি ইম্পর্টেন্ট আছে আমি এটা মনে করছি না, তার থেকে তোমাদের বেলায় ইম্পর্টেন্ট হচ্ছে ভিসকোসিটি। তবে আমি সারফেস টেনশনটা তাও দেখে রাখতে বলবো এবং সারফেস টেনশনটা দেখবার সময় তুমি ছোট ছোট যে কনসেপ্ট গুলো আছে সেগুলোকে দেখবে। মানে কিরকম, প্রথমেই যেটা হাইলাইট করবে ভাগ করে নেবে যে সারফেস টেনশনে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। প্রথম হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান বলতে অনেকগুলো লিকুইড ড্রপ, এরা মিলে একটা লিকুইড ড্রপ হচ্ছে। এই যে কনসেপ্টের উপর অনেকগুলো লিকুইড ড্রপ, তার রেডিয়াস হচ্ছে স্মল আর, অনেকগুলো ছোট ছোট লিকুইড ড্রপ, তার রেডিয়াস হচ্ছে স্মল আর। টোটাল নাম্বারটা হচ্ছে কত? টোটাল নাম্বার অফ লিকুইড ড্রপ হচ্ছে যেটা টোটাল নাম্বার অফ লিকুইড ড্রপ হচ্ছে ক্যাপিটাল এন, তার থেকে একটা বিগ লিকুইড ড্রপ তৈরি হচ্ছে, তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি বলো বা ওয়ার্ক ডান বলো, যাই তুমি ক্যালকুলেট করতে যাও না কেন, তা সেই ওয়ার্ক ডানটা যদি ক্যালকুলেট করতে হয় তাহলে অনেকগুলো ছোট ছোট লিকুইড ড্রপ মিলে একটা লিকুইড ড্রপে কনভার্ট হচ্ছে। কথাটা ভালো করে বুঝবে। এখানে যেটা স্মল লিকুইড ড্রপ রয়েছে, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্মল লিকুইড ড্রপ, এখানে স্মল লিকুইড ড্রপ থেকে এখানে বিগ লিকুইড ড্রপে কনভার্ট হচ্ছে। কথাটা ভালো করে বুঝবে। এবং অনেকগুলো ছোট ছোট লিকুইড ড্রপ মিলে একটা বিগ লিকুইড ড্রপে কনভার্ট হলো। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে টি ইনটু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার n টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। এইটা হচ্ছে ওয়ার্ক ডানের বেসিক ফর্মুলা। অথবা তুমি একদম ওয়ার্ক ডান হিসাবে যেটাকে ইউজ করতে পারো সারফেস টেনশন ইনটু n পাই n ইনটু 4 পাই, এখানে n ইনটু 4 পাই স্মল আর স্কোয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, অর্থাৎ সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন এরিয়া। এইটা তোমার কনসেপ্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। আর এর সাথে তোমাকে যেটা জুড়ে দিতে হবে সেটা হচ্ছে ক্যাপিলারিটি কনসেপ্ট। ক্যাপিলারিটি কনসেপ্টটা সারফেস টেনশনে বেশি ইম্পর্টেন্ট। অনেক কনসেপ্ট আছে, তবে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি আগে বলছি। ক্যাপিলারিটি কনসেপ্ট, ক্যাপিলারিটি কনসেপ্টের ক্ষেত্রে যে হাইটের যে ফর্মুলা, অর্থাৎ ক্যাপিলারিটিতে হাইটের যে ফর্মুলা h ইকুয়ালস টু কত 2t cos θ বাই dgr, অর্থাৎ যে হাইটে লিকুইডটা উঠছে h ইকুয়ালস টু কত 2t cos θ বাই dgr, অর্থাৎ হাইটটা আর এর সাথে কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা কিন্তু খুব আসে। সারফেস টেনশনে আরেকটা জিনিস যেটা মনে রাখবে, যেটা আমার এখানে বলার বিষয়, সেটা হচ্ছে সারফেস টেনশনাল ফোর্স কোন দিকে অ্যাক্টিভ হবে, ডাউনওয়ার্ডস। কিন্তু যখনই মনে রাখবে যে এমসিকিউ তে ওয়েট ব্যালেন্স করতে হয়, ওয়েট ব্যালেন্সের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু তোমাকে রিঅ্যাকশন ফোর্সটাকে নিতে হবে। তাহলে রিঅ্যাকশন ফোর্সটাকে তোমাকে কনসিডার করতে হবে। রিঅ্যাকশন ফোর্স ডিউ টু সারফেস টেনশন তোমাকে কনসিডার করতে হবে। তাহলে ওয়েট ব্যালেন্সের যখন প্রশ্ন আসছে তখন কিন্তু ভাই রিঅ্যাকশন ফোর্স ডিউ টু সারফেস টেনশন তোমাকে কনসিডার করতে হবে। ওয়েট ব্যালেন্সের প্রশ্ন যখন আসছে, তার মানে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই একটা ধরো সাপোজ একটা এক্সাম্পল দিই, একটা ডিস্ক রয়েছে, ডিস্কের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে তার ওয়েটটা কাজ করছে কোন দিকে, নিচের দিকে।
এবার ইন জেনারেল এক্ষেত্রে কিন্তু সারফেস টেনশন রিঅ্যাকশন ফোর্সটাকে কনসিডার করতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে ওয়েট ব্যালেন্স ইকুয়ালস টু টি ইনটু 2 পাই আর। তো এইরকম ছোট ছোট কনসেপ্ট আছে যেগুলোকে তোমাদের পড়তে হবে। তবে এগুলো খুব সহজ জায়গা, এগুলোকে ভালো করে পড়লে কিন্তু নাম্বার পাওয়া যায়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে জিপিএম পার্টে তোমরা এইভাবে স্ট্র্যাটেজিটা সাজাবে। প্রথমে গ্র্যাভিটেশনটাকে একদম পুরো রেডি করে ফেলবে, কারণ ওখানে দুটো কোশ্চেন আসবে, 4 × 2 8 মার্কস হয়ে গেল। তারপরে তোমরা স্ট্রেস দেবে ইলাস্টিসিটিকে, ইলাস্টিসিটিতে 4 মার্কস আসছে, তাহলে 8 + 4 হচ্ছে 12 মার্কস। তারপরে আমার যেটা মনে হয় তোমাদের বেলায় সারফেস টেনশনের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিসকোসিটি অ্যান্ড ফ্লুইড মেকানিক্স আর হাইড্রোস্ট্যাটিক্স। আমি একটা ছোট্ট কথাই খালি বলবো যে ভিসকোসিটি অ্যান্ড ফ্লুইড মেকানিক্স কথাটা ভালো করে বুঝবে, যে ভিসকোসিটি অ্যান্ড ফ্লুইড মেকানিক্স আর হচ্ছে তোমার হাইড্রোস্ট্যাটিক্স, এই যে দুটো জায়গা আমার মন বলছে যে ভিসকোসিটি অ্যান্ড ফ্লুইড মেকানিক্স থেকে তোমাদের বেলায় মারাত্মক ইম্পর্টেন্ট এবং প্রচুর কোশ্চেন আসবে। তাই ভিসকোসিটি পার্টটা তোমাদের বেলায় কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এবং ভিসকোসিটিটা প্রথমেই আমি তোমাকে বলবো যে বেসিক ফর্মুলা যেটা, অর্থাৎ ভিসকোসিটি তো অ্যাকচুয়ালি লিকুইডের ফোর্স অফ ফ্রিকশন। ভিসকোসিটি কি অ্যাকচুয়ালি? ফোর্স অফ ফ্রিকশন ফর লিকুইড। তার মধ্যে ফোর্স অফ ফ্রিকশন ফর লিকুইড, আমি যেটা বলবো যে লিকুইড লেয়ারটা যখন পাস করছে, অর্থাৎ যখন একটা সারফেসের উপর দিয়ে লিকুইডটা যখন ফ্লো করছে, একটা সারফেসের উপর দিয়ে যখন লিকুইডটাকে আমরা ফ্লো করতে দিচ্ছি, একটা সারফেস তুমি কনসিডার করেছো, এই সারফেসের উপর দিয়ে যখন লিকুইডটা ফ্লো করছে, এইটা হচ্ছে একটা সারফেস, এই সারফেসের উপর দিয়ে যখন লিকুইডটাকে আমরা ফ্লো করতে দেখছি, তাহলে সারফেসের উপর দিয়ে যখন লিকুইডটা ফ্লো করছে তখন এই লিকুইডের ভেলোসিটি v, তার নিচে হচ্ছে v - dv, তার উপরে লিকুইডের ভেলোসিটি হচ্ছে v + dv, এখান থেকে ডিসটেন্স হচ্ছে x ডিসটেন্স, সারফেস থেকে x ডিসটেন্স দূরে ভেলোসিটি হচ্ছে v। তাহলে এখানে ভিসকাস ফোর্স যেটা কাজ করছে সেটা হচ্ছে সেটা হচ্ছে F = কত? ইটা ইনটু a v ডিভাইডেড বাই x, এটা হচ্ছে ভিসকাস ফোর্স কাজ করছে। তাহলে ভিসকাস ফোর্স ক্যাপিটাল F = কত? F = ইটা v বাই x। এই ইটাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তো এই ফর্মুলাটাই কিন্তু একটা প্রথম ইম্পর্টেন্ট এমসিকিউ মনে রাখবে, কারণ এই যে ফর্মুলাটা, এই যে ইটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি F = ইটা v বাই x, এটা কিন্তু ইউজ করে কিন্তু প্রচুর প্রবলেমস থাকে। ডাইরেক্ট ফর্মুলা ইউজ হবে, মানে কোনো রকম কিছু ব্যাপার নেই, এরিয়া দেওয়া থাকবে, ভেলোসিটি দেওয়া থাকবে, ডিসটেন্সটা দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে। তবে একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, এই ইটার ইউনিট সিজিএস এ দেওয়া আছে না এসআই তে দেওয়া আছে সেটা একটু দেখে নেবে। তবে ইন জেনারেল আমাদের এসআই তে এখন দিচ্ছে, এমসিকিউ গুলোতে সিজিএস ইউনিট কোয়াটা ইউজ করে না। আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে তারপরে, সেটা হচ্ছে স্টোকস ল। এই স্টোকস লর কনসেপ্ট কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এবং স্টোকস ল কনসেপ্ট ভিসকোসিটি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এবং সেখানে ডাইরেক্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি কনসেপ্ট ভীষণ ভালো করে রেডি রাখবে। টার্মিনাল ভেলোসিটি এবং টার্মিনাল ভেলোসিটির যে এক্সপ্রেশন 2/9 d - rho * g r² ডিভাইডেড বাই ইটা, এই ফর্মটা থেকে ডাইরেক্ট দেবে, যেখানে এই যে স্ফিয়ারের ক্ষেত্রে তো হয় স্টোকস ল, তোমরা প্রত্যেকেই জানো রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, ডিটা হচ্ছে ডেনসিটি সাবস্টেন্সের, ডেনসিটি, আর যে লিকুইড দিয়ে এখানে যাচ্ছে সেই লিকুইডের ডেনসিটি হচ্ছে রো। তাহলে ভেলোসিটি হচ্ছে 2/9 d - rho * g r² ডিভাইড বাই ইটা। এখানে মনে রাখবে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করেও কোশ্চেন দিতে পারে, অথবা যেটা মারাত্মক ইম্পর্টেন্ট বলে আমি লিখে রাখছি, যেটা ভিসকোসিটি জায়গা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা v = r², এই ফর্মুলাটা ইউজ করা। কিভাবে আসে? অনেকগুলো ছোট ছোট লিকুইড ড্রপ দিয়ে দিল, এবং এই অনেকগুলো ছোট ছোট লিকুইড ড্রপ প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে স্মল আর, অনেকগুলো ছোট ছোট লিকুইড ড্রপ প্রত্যেকটা রেডিয়াস স্মল আর, এবং টার্মিনাল ভেলোসিটি হচ্ছে কত? টার্মিনাল ভেলোসিটি যেটা আছে সেটা হচ্ছে v1, এবং এরা মিলে একটা বিগ লিকুইড ড্রপ তৈরি করেছে, তার রেডিয়াস হচ্ছে কত? তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর,
এবং ভেলোসিটিটা হচ্ছে কত v2। তাহলে এখানে টোটাল নাম্বারটা কত আছে? টোটাল নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল N। তাহলে এখান থেকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে v1 বাই v2 দ্যাট ইজ ইকুয়ালস টু স্মল r স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কয়ার। এবার তুমি স্মল r স্কয়ার আর ক্যাপিটাল R স্কয়ার রিলেশন তুমি পেয়ে যাবে কিভাবে? ভলিউম কনস্ট্যান্ট। তাহলে ভলিউম কনস্ট্যান্ট মানে হচ্ছে তোমার n ইনটু, অর্থাৎ n খানা লিকুইড ড্রপ মিলে হচ্ছে, তাহলে n ইনটু 4/3 পাই স্মল r কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 4/3 পাই ক্যাপিটাল R কিউব। এইটা যদি তুমি ইউজ করো n ইনটু 4/3 পাই স্মল r কিউব ইকুয়ালস টু ক্যাপিটাল R কিউব, তাহলে এখান থেকে স্মল r বাই ক্যাপিটাল R দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই n টু দি পাওয়ার 1/3। এইটাকে তুমি এই জায়গাটাতে ইউজ করতেই পারো। তো ডেফিনেটলি আমরা ভিসকোসিটিতে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে আমরা নিচ্ছি এবং এটা খুব কাজে লাগবে, ভীষণভাবে কাজে লাগবে এবং এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। ভিসকোসিটিতে আমি তোমাদের অন্তত হাইলাইট পয়েন্ট বলবো যে প্রথম ভিসকোসিটি ডেফিনেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ডেফিনেশন সবচেয়ে ইম্পর্টেন্ট কেন? কারণ ডেফিনেশনটা ওরা কিন্তু খুব মানে ওই ফর্মুলাটাকে বেস করে খুব দেয়, তাই ওইটাকে তোমাদেরকে অবশ্যই ইম্পর্টেন্ট বলে রাখতে হবে। এবং তারপরে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে সেটা হচ্ছে স্টোকস ল, আর স্ট্রিমলাইন মোশন, টার্বুলেন্ট মোশন আর ক্রিটিক্যাল ভেলোসিটি কনসেপ্ট। এই ক্রিটিক্যাল ভেলোসিটিটা একটু দেখে রাখবে। আমি তোমাদের বেলায় বলবো যে গ্র্যাভিটেশনের পর, ইলাস্টিসিটির পর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো কিন্তু ভিসকোসিটি আর ফ্লুইড মেকানিক্স। সারফেস টেনশনের থেকে আমি এটাকে বেশি এগিয়ে রাখবো। ক্রিটিক্যাল ভেলোসিটিটা অবশ্যই দেখে রাখবে। ক্রিটিক্যাল ভেলোসিটি, রেনল্ডস নাম্বার, ক্রিটিক্যাল ভেলোসিটি ক্রস করে গেলে টার্বুলেন্ট মোশন, স্ট্রিমলাইন মোশন কোনটা কি বোঝাচ্ছে সেগুলোকে অবশ্যই দেবে। ফ্লুইড মেকানিক্সে প্রথমেই যে জায়গাটা জোর দেবে, তিনটে পয়েন্ট একদম আলাদা করে লিস্ট করে নেবে, একদম তিনটে পয়েন্ট। সেটা হচ্ছে এনার্জি অফ এ লিকুইড। এই এনার্জি অফ লিকুইড কি কি ধরনের হচ্ছে সেই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, কোনো ভাষা কনসেপ্ট যেন না থাকে, একদম ক্লিয়ার কনসেপ্ট থাকে। তার জন্য বেসিক আমি আগেই বলেছি যে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার পড়তে গেলে বোর্ড লেভেলে বই পড়তে হবে। এনার্জি অফ এ লিকুইড, তাতে তোমাকে যেটা রয়েছে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এনার্জি অফ এ লিকুইডের মধ্যে কে কে পড়ছে? পোটেনশিয়াল এনার্জি। সেকেন্ড যেটা পড়ছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর থার্ড যেটা পড়ছে সেটা হচ্ছে প্রেসার এনার্জি। এই প্রেসার এনার্জি প্রত্যেকটা কোনটা কি কনসেপ্ট সেইটা কিন্তু অতি অবশ্যই পড়বে। তার থেকে যেটা চলে আসছে সেটা হচ্ছে বার্নৌলিস থিওরেম। তার থেকে যে কনসেপ্টটা চলে আসছে সেটা হচ্ছে বার্নৌলিস থিওরেম। তাহলে বার্নৌলিস থিওরেমটা অবশ্যই পড়বে। কথাটা ক্লিয়ার? বার্নৌলিস থিওরেমটা অবশ্যই পড়বে। এবং এই বার্নৌলিস থিওরেম থেকে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে যে একটা প্লেনের উপর আপথ্রাস্ট যেটা কাজ করছে সেই আপথ্রাস্টের কনসেপ্ট। বুঝতে পেরেছো? তাহলে এখানে আপথ্রাস্টের কনসেপ্টের যে এক্সপ্রেশন সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে, তোমরা ভালো করে জানো, সেগুলো নিশ্চয়ই পড়েছো। আর আমি যেটা জোর দেব সেটা হচ্ছে তোমার টরিসেলিস থিওরেম, অর্থাৎ একটা কন্টেনার থেকে যখন লিকুইড পড়ছে এবং লিকুইডটা আপার সারফেস থেকে যখন একটা হোল রয়েছে এই সাইড নিচে, এবং সেখানে ভেলোসিটি v ইকুয়ালস টু কত? √2gh। ঠিক আছে, এই টরিসেলিস থিওরেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই টরিসেলিস থিওরেমের উপর একটা জিনিস অবশ্যই পড়বে, তোমরা নিশ্চয়ই জানো বা আমি যাদেরকে ডাইরেক্ট পড়িয়েছি তাদের নিশ্চয়ই মনে আছে যে রেঞ্জ ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন, সেটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে দেবে। আর হাইড্রোস্ট্যাটিক্সে আমি তোমাকে স্পেসিফাইড ভাবে বলবো যে ইউ শেপ টিউবের যে প্রবলেমস, অর্থাৎ ইউ শেপের যে টিউবের প্রবলেমস যেগুলো আছে বোর্ড লেভেলের বুকে, সেখান থেকে হাইড্রোস্ট্যাটিক্সে তোমরা ওইটা পড়বে। আর হাইড্রোস্ট্যাটিক্সে বিশেষ কিছু জায়গাগুলো দেখে রাখবে, কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউ শেপ টিউবের প্রবলেমস, যেটা নিশ্চয়ই তোমরা জানো। একই হরাইজন্টাল লাইনের উপর যে কোনো পয়েন্টে প্রেসার কনস্ট্যান্ট, সেখান থেকে এইচওজি ইউজ করে ডান দিক আর বাঁ দিককে ব্যালেন্স করে করতে হয়। সেখানে বোর্ড লেভেলের বই যে প্রবলেমস গুলো আছে সেগুলোই যথেষ্ট। তাহলে তোমাদের জন্য এক্সপেক্টেড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, অর্থাৎ ইলাস্টিসিটি, সারফেস টেনশন, ভিসকোসিটি, তারপর হাইড্রোস্ট্যাটিক্স এবং লাস্টে হচ্ছে তোমার গ্র্যাভিটেশন, সব মিলিয়ে আমরা এক্সপেক্ট করতে পারি যে গ্র্যাভিটেশন থেকে দুটো কোশ্চেন,
ইলাস্টিসিটি থেকে একটা কোশ্চেন, ভিসকোসিটি, ফ্লুইড মেকানিক্স বা হাইড্রোস্ট্যাটিক্স এই জায়গা থেকে একটা কোশ্চেন, মোটামুটি ভাবে 16 মার্কস টু 20 মার্কস আশা করছি তোমাদের বেলা আসবে। 20 হয়তো যাবে না, 16 মার্কসের মধ্যেই থাকা উচিত জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে। অর্থাৎ গ্র্যাভিটেশন থেকে দুটো কোশ্চেন, ইলাস্টিসিটি থেকে একটা কোশ্চেন, আর হাইড্রোস্ট্যাটিক্স বা ফ্লুইড মেকানিক্স ওখান থেকে একটা কোশ্চেন। 16 টু ম্যাক্সিমাম 20 মার্কস অবধি যাবে। এই যে 16 মার্কসই ধরলাম, এই 16 মার্কস কিন্তু আমার কিন্তু টোটালটা চাই। আবারও বলে দিচ্ছি, বেসিক বোর্ড লেভেলের বইয়ের নিউমেরিক্যালস সেটাই যথেষ্ট, তার সঙ্গে একটু টাচ এক্সট্রা পয়েন্ট কিছু, যতটা সম্ভব আইডিয়া দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে স্টাডি করো। এখানে আমরা আমাদের থার্ড ক্লাসটা এন্ড করলাম। এই ক্লাসটাতে আমরা টোটাল জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের আইডিয়া দিয়েছি। আশা করি তোমাদের এটা কাজে লাগবে এবং এইটাকে ফলো করবে। জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার প্রিপারেশনটা অবশ্যই ভালো করে নেবে, এখান থেকে নাম্বারটা তুলে আনতেই হবে। আরেকটা কথা ক্লাসটা এন্ড করার আগে বলতে চাই, আর কিছুদিন মাত্র বাকি, নিজেরা কিন্তু টেনশনে পড়বে না, মনের মধ্যে আত্মবিশ্বাস রাখবে। লাস্ট মোমেন্টে নতুন কিছু জিনিস, কঠিন জিনিস নিজেরা পড়তে যাবে না, যা এতদিন পড়েছো সেটাকে রিভিশন দাও, নিজেদের মধ্যে আত্মবিশ্বাস রাখো। মনে রাখবে যা প্রিপারেশন নিচ্ছ তা দিয়েই তোমরা নিট ক্র্যাক করবে। সত্যি কথা বলতে গেলে কোশ্চেন সহজ আসবে, শুধু মাথা ঠান্ডা রেখে বেসিক অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক করলেই হলো। ফিজিক্স থেকে অনেক স্কোর করা যায়, আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। বেস্ট অফ লাক কামিং এক্সামের জন্য। আশা করি তোমরা প্রত্যেকে সাকসেসফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।